পড়বো, দেখুন কারক। এখানে অনেক ফাঁক ফোকর আছে, আজকে আমরা দেখানোর চেষ্টা করব। মানুষ 1 মিনিটে কারক শিখাইলায়, আমি আসলে শিখাইতে পারি না, অনেক পড়ান লাগে। কারক পড়াইতে আইসা আজকে পড়াবো ইনশাআল্লাহ। কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? প্রথম কোশ্চেন এটা। হ্যাঁ, এটা একটা বিশাল ঝামেলা আছে। এই ঝামেলাটা আগে মেটাইয়া দিয়া তারপরে সামনের দিকে আগাই। কারক বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? উত্তর শব্দ তত্ত্বে। এটা আগের ব্যাকরণে ছিল। নতুন ব্যাকরণে বা পরিবর্তিত ব্যাকরণে কারক হলো বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। তাই এখন যদি কোশ্চেন আসে কারক কোন তত্ত্বের আলোচ্য বিষয়, অপশনে যদি বাক্যতত্ত্ব থাকে তাহলে আপনাকে বাক্যতত্ত্ব আনসার করতে হবে। আর অপশনে যদি বাক্যতত্ত্ব না থাকে সেক্ষেত্রে আপনি শব্দতত্ত্ব আনসার করবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যদি দুইটাই থাকে তাহলে তো অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা আছে, আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা বেছে নিতে হবে, সেটা বাক্যতত্ত্ব। যেমন আমরা যদি এখন বলি বাংলাদেশের প্রধানমন্ত্রী কে, আপনি যদি এখনো হাসি না আনসার করেন তাহলে 1 নাম্বার থেকে বঞ্চিত হবেন, কিছু করার নাই। এখন আনসার করতে হবে প্রধান উপদেষ্টার কথা। বুঝছেন ব্যাপারটা এমন আর কি। যখন পরিবর্তন হয়ে গেছে তখন পরিবর্তিত উত্তরটা অপশনে থাকলে সেটাই আপনাকে উত্তর করতে হবে। তাহলে উত্তর দিতে হবে বাক্যতত্ত্বে আলোচিত হয়। আচ্ছা, কারক কোন ভাষার শব্দ? উত্তর সংস্কৃত ভাষার শব্দ। কারক কোন পদ? বিশেষ্য পদ। কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ হচ্ছে সাধক বা সম্পাদক। আমরা যদি আরো একটু স্প্রেড করে বলি তাহলে এরকম বলতে পারবো, কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে তাকেই বলা হয় সাধক বা সম্পাদক। কথাটা বুঝলেন? তাহলে কারক শব্দের অর্থ আমরা 3টা জানলাম, সাধক, সম্পাদক এবং যা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কারক। কারক শব্দটি কোন লিঙ্গ? উত্তর হলে কোশ্চেন হলে আমরা উত্তর দিব পুরুষ লিঙ্গ। যদি এর স্ত্রীলিঙ্গ জানতে চায় যে কারক শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে, তাহলে উত্তর দিবেন কারিকা। কারিকা, কারক শব্দের স্ত্রীলিঙ্গ হলো কারিকা। এখন যদি আমরা বলি কারক শব্দটা তৈরি হলো কিভাবে, উত্তর কারক শব্দটা তৈরি হলো প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। আমরা গত ক্লাসে দেখাইছিলাম কারক শব্দটার প্রকৃতি প্রত্যয় করলে দাঁড়ায় ক্রি যোগ অক। একটু খেয়াল করবেন, এখানেও একটু ঝামেলা আছে। ক্রি যোগ অক, আপনারা যদি আগের ব্যাকরণ বা আগের বই পড়েন তাহলে এখানে দেখবেন অক পাবেন না, এখানে পাবেন নগ। ক্রি যোগ নগ ইকুয়াল টু কারক। তবে যদি এটাও থাকে তাহলে আপনাকে এটা উত্তর দিতে হবে। নতুন নিয়মে যদি কোনো শব্দের শেষে অক থাকে তাহলে প্রত্যয় হিসেবে ও কি বসাতে হবে, নগ বসানো যাবে না। আর যদি অপশনে অক নাই থাকে সেক্ষেত্রে আপনি নক আনসার করতে পারবেন। তাহলে ক্রি যোগ অক কারক, এটা প্রকৃতি প্রত্যয়ের বৃদ্ধির নিয়মে হয়েছে। রি থাকলে বৃদ্ধির নিয়মে আর হয়ে যায়, এভাবে কারক হয়েছে। এখন যদি কোশ্চেন করা হয় কারক শব্দটা কোন প্রত্যয়, তাহলে আপনাকে উত্তর করতে হবে কৃৎ প্রত্যয়। কারক শব্দটা কৃৎ প্রত্যয়। আসুন এবার কারকের সংজ্ঞায় যাই, কারক কাকে বলে। এতক্ষণ আমরা কারক শব্দটা নিয়ে অ্যানালাইসিস করেছিলাম, এখন আমরা দেখব যে কারক কাকে বলে। একটা সহজ সংজ্ঞা আপনারা সব বইয়ে পেয়ে যাবেন, যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। এই সংজ্ঞাটা বইয়েও আছে এবং আমরা যারা স্যারেরা আছি আমরাও পড়ায়া থাকি, যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। তবে এই সংজ্ঞাটার মধ্যেই একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো, আমরা জানি যে পদ দ্বারা নাম বোঝায় তার নাম নামপদ। এই যে একটা ঝামেলা, এই যে একটা
ঘটনা আমরা সবাই জানি, এটার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে। দেখুন, যেটা দ্বারা নাম বোঝায় এটাকে নামপদ বলে না। এই যে আমরা নামপদটা চিনি না, যার কারণে আমরা ক্রিয়াপদের সাথে সম্পর্ক নির্ণয় করতে পারি না এবং কারকও নির্ণয় করতে পারি না। আবার কারক নির্ণয়ের কৌশল তো অনেকে শিখাই না। শিখায় কে বা কারা দিয়ে কোশ্চেন করলে উত্তরে পাওয়া যায় কর্তা বা কর্তৃকারক, কারক শেষ। কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তরে পাওয়া যায় কর্ম, কারক শেষ। এই যে কথাগুলো যে একটা প্রচলিত পদ্ধতি, এটা আজ থেকে বলে যাবেন। এই পদ্ধতিতে কখনোই কারক নির্ণয় করা যাবে না। আর এইভাবে নির্ণয় করলে হয়তো বা আপনি পরীক্ষার ফলে একটা জটিল কোশ্চেন দেখলে আপনি আনসার করতে পারবেন না, বা কোশ্চেন কর্তা যদি খালি একটু পেস লাগায় দেয় তাহলেও আপনি আনসার করতে পারবেন না। আজকে এই সব ফাঁক ভেঙে দেওয়ার চেষ্টা করব। আসুন কারকের সংজ্ঞাটা আরেকটু অ্যানালাইসিস করি। আমরা বলছিলাম যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। আমি গত ক্লাসেও বলছিলাম যে পদ মূলত দুই প্রকারের, একটা ক্রিয়াপদ আর একটা নামপদ। ক্রিয়াপদ বাদ দিলে আর যত পদ আছে সব পদকে আমরা নামপদ বলছিলাম। আবার পদ প্রকরণ যেদিন পড়াইছিলাম ওদিনও আপনাকে বলছিলাম যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই তিনটা পদকে একত্রে বলা হয় নামপদ। তাহলে আজকে ভালো করে জেনে নেন, ক্রিয়াপদের সাথে সম্পর্ক হবে বিশেষ্য পদের, বিশেষণ পদের এবং সর্বনাম পদের, আর এই সম্পর্কটার নাম কারক। তাহলে সংজ্ঞা থেকে আপনার জন্য কোশ্চেন হতে পারে, ক্রিয়াপদের সাথে যে নামপদের সম্পর্কের নাম কারক। এখান থেকে একটা কোশ্চেন করবে, কারক মূলত কিসের নাম? কারক মূলত কিসের নাম? বলুন তো, ধরতে পারলেন কিনা কারক মূলত কিসের নাম? হ্যাঁ, ধন্যবাদ। কারক মূলত সম্পর্কের নাম। তাহলে কারক কিসের নাম? সম্পর্কের নাম। এখানে কোশ্চেন হতে পারে, আমি কোশ্চেন করব যে কার সাথে কার সম্পর্ক? উত্তর, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। এখন কোশ্চেন হতে পারে কারক কত প্রকার। এই কোশ্চেনটা কোশ্চেন কর্তা ধরেন করলো না, না করে একটু ঝামেলা করে কোশ্চেন করলো যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হতে পারে কয় ধরনের। সেক্ষেত্রে আপনাকে উত্তর দিতে হবে 6 ধরনের। তাহলে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হতে পারে কয় ধরনের? 6 ধরনের। আর এই জন্যই কারক মূলত 6 প্রকার। তাহলে কারক কেন 6 প্রকার, এই ব্যাপারটা বুঝেছেন? আচ্ছা, এবার আসুন, এই 6 প্রকার কারক যে আমরা আগে পড়ছিলাম, আগে যে 6 প্রকার পড়ছিলাম, এই 6 প্রকার কারক কিন্তু এখন আর নাই, নতুন ব্যাকরণে আর নাই। কেন? এখান থেকে একটা কারককে বাদ দেওয়া হয়েছে, সেটার নাম সম্প্রদান কারক। সম্প্রদান কারক, এই সম্প্রদান কারককে বাদ দেওয়া হয়েছে। সম্প্রদান কারককে বাদ দেওয়া যে কারকটা আনা হয়েছে এটা বলে দেই। যে কারকটা আনা হয়েছে এটার নাম হলো সম্বন্ধ কারক। সম্বন্ধ কারক। এই সম্বন্ধ কারককে আনা হয়েছে 43 বিসিএস। 43 বিসিএস এ কোশ্চেন আসছিল, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারকটাকে বাদ দিতে চেয়েছিলেন? উত্তর ছিল এই সম্প্রদান কারক। সম্প্রদান কারককে রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিয়ে দেওয়ার প্রস্তাব জানিয়েছিলেন। এতদিনে এই প্রস্তাব বাস্তবায়িত হয়েছে, নতুন ব্যাকরণে সম্প্রদান কারককে বাদ দেওয়া হয়েছে। তাহলে সম্প্রদান কারকের পরিবর্তে আনা হলো কি? সম্বন্ধ কারক। আমাদের বইয়ে এবং আমরা এই 7 প্রকার কারকই পড়াবো, 6 প্রকার আর সম্বন্ধ একটা, এই 7টাই পড়াবো। বাদ দেওয়ার যুক্তিটা হলো কি দেখেন, এটার পিছনে একটা বিশাল ইতিহাস আছে, ইতিহাসটা না কই খালি যুক্তিটা কয়ে দেই। সম্প্রদান কথার অর্থ হচ্ছে নিজের অধিকার ত্যাগ করে কাউকে কিছু দিয়ে দেয়া। আর মানুষ নিজের অধিকার ত্যাগ করে কাউকে কিছু দেয় না। কেন? কারণটা হইল উপরি পাওনার আশায় দিয়ে থাকে। এজন্য তিনি বলেছিলেন সম্প্রদান কারক বলে কিছু নাই। কারণ আমরা মসজিদের 10টা টাকা চাঁদা দেই, 10টা টাকা দান করি, এই দানটাও আমরা এই আশাই করি যে হুজুররা বলে দিয়েছে জীবনে যত দান করে যাবেন এটি সদগায়ে জারিয়া হিসেবে কবরে সারা জীবন যেতে থাকবে। দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করলেন, আখিরাতে জান্নাতে তাদের জন্য বালাখানা নির্মাণ করা হবে, এই আশায় আমরা 10 টাকা দেই, নাইলে জীবনেও 10 টাকা দিলাম হয় না।
কথা বুঝলেন? তাহলে ব্যাপারটা দাঁড়াইলো যে আমরা যাই করি তাই কিছু না কিছু পাওয়ার আশাই করি। তাহলে নিজের অধিকার ত্যাগ করে আমরা কিছুই কাউকে দিয়ে দেই না। এটাই ছিল তার একটা যুক্তি। আর এই যুক্তি থেকেই আবার তিনি বলেছিলেন, সৎ পাত্রে কন্যা দান করো। আমরা সবাই কন্যা সৎ পাত্রেই দান করে থাকি, কিন্তু কোনো কারণে এই কন্যাকে আমরা আবার ফেরতও আনি, আইনে আবার তার উপরে মামলাও করে দেই, মামলা করে দেয় আবার ওই কাবিনের টাকাও নেই। তাহলে কই নিজের অধিকার ত্যাগ করে আমরা কন্যা দান করলাম? না, করিনি। এজন্য তিনি সম্প্রদান কারক বলে কোনো কারক আছে বলে স্বীকার করতে নারাজ ছিলেন। বুঝেছেন? ধন্যবাদ। চলুন এবার আমরা একটা একটা করে কারক নির্ণয় করার চেষ্টা করি। শোনেন, কে বা কারা দিয়ে কারক, কর্তা কারক, কর্তৃকারক নির্ণয় করতে পারবেন, তবে সব ক্ষেত্রে পারবেন না, ঝামেলা আছে। আমরা দেখাই, দেখে নেন, ওইটাও দেখাবো, বাকিগুলোও দেখাবো। কারক টপিক্সটার নাম আগের ব্যাকরণে ছিল কারক ও বিভক্তি। বর্তমান ব্যাকরণে কারকের সাথে বিভক্তি রিলেটেড নাই, বলা হয়েছে শুধু কারক, বিভক্তি আলাদা। যেদিন আমরা তৎপুরুষ সমাস পড়াইছিলাম ওদিন আপনাদেরকে বিভক্তি পড়াইয়া দিছিলাম। যদি কারো বিভক্তির কথাটা না মনে থাকে তাহলে কষ্ট করে খাতা খুলে একটু দেখে নেন, যেন আমরা এখনই আপনাকে এই বিভক্তি সম্পর্কে কারকের সাথে রিলেটেড করে বিভক্তিটা আলোচনা করতে পারি। হ্যাঁ, আসুন, 6 প্রকার 7 প্রকার কারক আমরা পড়াই। প্রথমে যে কারকটা পড়বো আমরা, এই কারকটার নাম হলো কর্তা কারক। কর্তা কারক। আচ্ছা, এখন কথা হলো স্যার, এটা তো বইয়ের মধ্যে দেখেছি কর্তৃকারক। বইয়ের মধ্যে দেখেছেন কর্তৃকারক, পরীক্ষার মধ্যে কোশ্চেনও আসতে পারে কর্তৃকারক, আনসারও করবেন কর্তৃকারক। তবে জাস্ট জেনে রাখেন যে কারকটার নাম কর্তৃ না, এই কারকটার নাম কর্তা কারক। কর্তা কারকের সংজ্ঞা, যিনি ক্রিয়া সম্পাদন করেন তাকে কর্তা বলা হয়, কর্তৃ নয়। কর্তা পুরুষ লিঙ্গ, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে কর্তৃ। তাহলে আমরা বেডি কারকটা পড়তে চাই না, আমরা বেড়া কারকটা পড়তে চাই। তাহলে এই কারকটার নাম কর্তা কারক। নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই দেখে নেবেন যদি কারো সন্দেহ জাগে। ওখানে তারা স্পষ্ট বলে দিয়েছে এই কারকের নাম কর্তৃকারক না, এই কারকের নাম কর্তা কারক। তাহলে আমরা কর্তা কারকই পড়ব। যদি অপশনে কর্তা না থেকে কর্তৃ থাকে সেক্ষেত্রে আমরা কর্তৃ আনসার করব। কিন্তু কর্তৃ নাই, আছে কর্তা, তখন তো আপনি একটু বিপদে পড়ে যাবেন যে কর্তা তো জীবনে নামই শুনলাম না। আমরা নামটা একটু শোনায় দিলাম। আচ্ছা, কর্তা কাকে বলে? বাক্যে যে বিশেষ্য স্থানীয় পদ ক্রিয়া সম্পাদন করে। আবার বলছি, বাক্যে যে বিশেষ্য স্থানীয় পদ ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তা বা কর্তা পদ। এই কর্তা পদের সাথে বাক্যের ক্রিয়াপদের যে সম্পর্ক, ওই সম্পর্কটার নাম কর্তা কারক। আবার বলছি, বাক্যে যিনি ক্রিয়া সম্পাদন করেন তাকে বলা হয় কর্তা বা কর্তাপদ। এই কর্তাপদের সাথে বাক্যের ক্রিয়াপদের যে সম্পর্ক, ওই সম্পর্কটার নাম হলো কর্তা কারক। এক্সাম্পল দেখুন, একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আমরা যদি বলি, ছেলেরা মাঠে বল খেলে। তাহলে এই যে ছেলেরা নিচে আন্ডারলাইন দেয়া বলা হলো ছেলেরা কোন কারক। দেখুন, বল খেলার কাজটা মূলত ছেলেরা করতেছে, ছেলেরাই কাজটা সম্পাদন করতেছে। সুতরাং এই পদটা হলো বাক্যের কর্তাপদ, আর খেলেরা হলো ক্রিয়াপদ। এই কর্তাপদের সাথে এই ক্রিয়াপদের যে সম্পর্ক, এই সম্পর্কটার নাম হলো কর্তা কারক। তাহলে এখানে ছেলেরা, এটা কর্তা কারক। যদি বলা হয় এটা কোন কারকে কোন বিভক্তি, সেক্ষেত্রে আপনারা উত্তর করবেন এই যে শেষে আ আছে, আ কোনো বিভক্তির রূপই না। যেহেতু কোনো বিভক্তির রূপ না, সেহেতু এটা শূন্য বিভক্তি। তাহলে ছেলেরা হলো কর্তা কারকে শূন্য
বিভক্তি। কথা ক্লিয়ার? একটু কথা টথা কয়েন, আছেন কেউ আপনারা? সবাই আছে, একটু কথা কইেন, কথা কইেন, কথা না কইলে হইব। এবার আসেন কর্তা কারকের প্রকারভেদ হয়, প্রকারভেদের মধ্যে আমরা আরো এক্সাম্পল পেয়ে যাব। বাক্যের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুসারে কর্তা চার প্রকার। আবার বলছি, বাক্যের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুসারে কর্তা চার প্রকার। এই চার প্রকার কর্তা যদি আপনি চিনেন, তাহলে কর্তা কারক নির্ণয় করতে পারবেন এমনিতেই। কে বা কারা দিয়ে কোশ্চেন করার দরকার নাই। আসুন এই চার প্রকার দেখি। প্রথমে আছে মুখ্য কর্তা। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। এই হলো চার প্রকার কর্তা। বাক্যের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুসারে চার প্রকার কর্তা। যেহেতু বাক্যের যিনি কর্তা ওইটাই কর্তা কারক, তাই আপনাকে কর্তা চিনতে হবে। কর্তা চেনাই জরুরি। কর্তা চিনলেই পরে আপনি কর্তা কারক আনসার করতে পারবেন, তা নয় কিন্তু কর্তা কারক আনসার করতে পারবেন না। আসুন, মুখ্য কর্তা কাকে বলে? বাক্যের মধ্যে একটা কর্তা থাকবে, এই কর্তাটাই বাক্যের ক্রিয়াটা সম্পাদন করবে, তাকে বলবো আমরা বাক্যের মুখ্য কর্তা। এক্সাম্পল, করিম অঙ্ক করে। করিমের নিচে আন্ডারলাইন, করে ক্রিয়াপদ। তাহলে এই বাক্যে করিম কোন কারকে কোন বিভক্তি? দেখুন, অঙ্ক করার কাজটা কেটা করতেছে? করিম নিজেই করতেছে নাকি তারে কেউ হেল্প করতেছে? না, করিম নিজেই করতেছে। যেহেতু কাজটা তিনি নিজেই করতেছেন, সেহেতু এটা মুখ্য কর্তা। তাহলে কোশ্চেন যদি এরকম হয়, করিম অঙ্ক করে, এই বাক্যে করিম কোন কর্তা? উত্তর দিতে হবে এটা মূর্খ কর্তা। এটা কোন কারক? যেহেতু এটা কর্তা, সেহেতু এটা কর্তা কারক, তাহলে এটা কর্তা কারক। কোশ্চেন করা হলো কোন কারকে কোন বিভক্তি, সেক্ষেত্রে আমরা উত্তর দিব কর্তা কারকে শূন্য বিভক্তি। কারণ এই যে ময়ের সাথে একটা ও আছে, আর এই অ কোনো বিভক্তির রূপ না, এজন্য এটা শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। তাহলে এই যেরকম তিনটা ভাবে আপনারা কারক নির্ণয় করবেন। কেন? কারণ এখন করিম কোন কারকে কোন বিভক্তি এরকম কোশ্চেন নাও হতে পারে। শুধু কোশ্চেন এটাই হতে পারে করিম কোন কারক, সেক্ষেত্রে উত্তর কর্তা কারক। করিম কোন কর্তা, উত্তর মুখ্য কর্তা। করিম কোন কারকে কোন বিভক্তি, কোশ্চেনটা যদি এইভাবে করে তাহলে কর্তা কারকে শূন্য বিভক্তি। এইভাবে তিনটা প্রক্রিয়ায় আপনারা কারক নির্ণয় করার চেষ্টা করবেন। পরে যাই, 2 নাম্বার প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, আর একটা হলো প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা কাকে বলে? এই দুইটা কর্তা আমরা একসাথে দেখায় লইব, একসাথে দেখানোর চেষ্টা করব। একজনে কাজ করবে আর একজনে অর্ডার করবে, তাহলে যে কাজটা করবে উনি হলেন প্রযোজ্য কর্তা, আর যিনি অর্ডারটা করবেন তিনি প্রযোজক কর্তা। তার মানে কাজটা একজনে পরিচালনা করবে আর আরেকজনে কাজটা করবে। যিনি কাজটা পরিচালনা করলেন তাকে বলা হয় প্রযোজক বা পরিচালক, আর তার অর্ডারে যিনি কাজটা করলেন তিনি হলেন প্রযোজ্য, তিনি হলেন প্রযোজ্য। একসাথে দুইটা পড়ানোর চেষ্টা করছি। দেখুন, আমরা যদি এরকম বলি, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এই যে ব্যাকরণ কথাটা পড়াচ্ছেন, কথাটা ক্রিয়াপদ। কে পড়াচ্ছেন? শিক্ষক। পড়ানোর কাজটা পরিচালনা করতেছেন শিক্ষক, এটা হলো প্রযোজক কর্তা। এবার বলেন পড়ার কাজটা করতেছে কে? ছাত্ররা, তাহলে ছাত্ররা হলো প্রযোজ্য কর্তা। এই যে এনে একটা পেজ লাগতে পারে, একটু ভালো করে শুনেন।
যদি শিক্ষকের নিচে আন্ডারলাইন বা শিক্ষক দিয়ে কোশ্চেন করে জানতে চায় শিক্ষক কোন কর্তা, উত্তর প্রযোজক কর্তা। শিক্ষক কোন কারক, উত্তর কর্তা কারক। শিক্ষক কোন কারকে কোন বিভক্তি, উত্তর কর্তা কারকে শূন্য বিভক্তি। শিক্ষক কোশ্চেন করলো না, না করে কোশ্চেন করলো ছাত্রদের কোন কারকে কোন বিভক্তি। সেক্ষেত্রে আপনাকে উত্তর দিতে হবে এইটাও কর্তা কারকে ষষ্ঠী বিভক্তি। কারণ এই ছাত্ররা যে আছে এটাও কিন্তু কর্তা, যেহেতু এটা কর্তা সুতরাং এটা কর্তা কারক। যদি বলা হয় এটা কোন কর্তা, উত্তর প্রযোজ্য কর্তা। কোন কারক, কর্তা কারক। কোন কারকে কোন বিভক্তি, কর্তা কারকে ষষ্ঠী বিভক্তি। যে ছাত্র এর সাথে একটা বিভক্তি আছে এর, এটা ষষ্ঠী বিভক্তি, তাহলে কর্তা কারকে ষষ্ঠী বিভক্তি। এই কোশ্চেনটাই যদি আমরা আবার আরেকটু অন্য প্যাটার্নে তৈরি করি দেখেন তখন আবার আরেকটু ঝামেলা হবে। এটা একটু দেখাই। আমরা যদি এরকম বলি মা শিশুকে শিশুকে চা দেখাচ্ছেন দেখাচ্ছেন। এই যে দেখেন এখানে ক্রিয়াপদ কোনটা, দেখাচ্ছেন। কে দেখাচ্ছেন, মা। এটা হলো প্রযোজক কর্তা। আমরা যখন কে বা কারা দিয়ে কর্তা নির্ণয় করা শিখব তখন একটা পেজ লেগে যাবে। আবার কি বা কাকে দিয়ে কোশ্চেন করে কর্ম নির্ণয় করা শিখব সেক্ষেত্রেও একটু ঝামেলা হতে পারে। দেখুন ঝামেলাটা কি। যখন বলল মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কোন কারকে কোন বিভক্তি, সেক্ষেত্রে উত্তর হবে মা কর্তা কারকে শূন্য বিভক্তি। যদি বলা হয় মা কোন কর্তা, উত্তর হবে প্রযোজক কর্তা। কোন কারক, কর্তা কারক। এখানে কোশ্চেনটাই করলো না, এখানে কোশ্চেনটা না করে আপনাকে কোশ্চেন করা হলো শিশুকে কোন কারকে কোন বিভক্তি। তখন ওই যে আমরা যারা কাকে দিয়ে কোশ্চেন করলেই উত্তরে কর্ম পাওয়া যায় তারা সবাই উত্তর দিব এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। সবাই 1 নাম্বার থেকে বঞ্চিত হবেন। কেন? কারণ মা শিশুকে চাঁদ দেখানোর কাজটা জাস্ট পরিচালনা করতেছে, তাই মা প্রযোজক, কাজটা করতেছে শিশু, শিশু প্রযোজ্য। সুতরাং এখানে শিশু প্রযোজ্য কর্তা, শিশু এখানে প্রযোজ্য কর্তা। যেহেতু শিশু প্রযোজ্য কর্তা সেহেতু শিশু কর্তা কারক। আচ্ছা, এবার যদি বলা হয় এটা কোন কারকে কোন বিভক্তি, উত্তর দিতে হবে কর্তা কারকে দ্বিতীয় বিভক্তি। কর্তা কারকে দ্বিতীয় বিভক্তি। বলেন এই যে কে বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে কর্ম পাওয়া যায় এটা যদি সব জায়গার মধ্যে অ্যাপ্লাই করে দেন তাহলে তো এই যে এটা আনসার করতে পারবেন না। তো এরকম এগুলা দিয়ে কারক নির্ণয় করা যাবে, তবে সব জায়গায় করা যাবে না, তাহলে 1 নাম্বার থেকে বঞ্চিত হয়ে আরো অর্ধেক নাম্বার দিয়ে আসা লাগবে। বলুন এই ব্যাপারটা কি বুঝলেন? কথা বলেন। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এখন দেখুন ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা, এখানেও দুইটা কর্তা থাকবে। ব্যতিহার কর্তার মধ্যেও দুইটা কর্তা থাকবে। একটা সহজ কথা মনে রাখুন, এখানে দুইটা কর্তাই কাজ করবে। এতক্ষণ একটা কর্তা কাজ করছে আর একটা কর্তা অর্ডার করছে। যেটা অর্ডার করছে এটা প্রযোজক, যেটা করছে এটা প্রযোজ্য। এই ব্যতিহার কর্তার মধ্যেও দুইটা কর্তা থাকবে, দুইটা কর্তাই কাজ করবে এবং কাজটা একটাই হবে। এর জন্য বলা হয় এক জাতীয় কাজ। তাহলে দুই কর্তা মিলে একটা কাজই করবে। এই দুইটা কর্তাকে একত্রে বলা হবে ব্যতিহার কর্তা। তাহলে দুইটা কর্তাকে একত্রে বলা হবে ব্যতিহার কর্তা, একটা কর্তাকে নয়। দুইটা কর্তাকে একত্রে বলা হবে ব্যতিহার কর্তা। দেখুন আমরা যদি এরকম বলি, বললাম রাজায় রাজায় যুদ্ধ, উলু খাগ্রার প্রাণান্ত প্রাণান্ত।
দেখুন, এই যে উলু খাগড়া কথাটার অর্থ হলো গুরুত্বহীন মানুষ, প্রাণান্ত মানে প্রাণ শেষ। তার মানে রাজায় রাজায় যখন যুদ্ধ শুরু হয় তখন সাধারণ মানুষই বিপদগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ মানুষেরই প্রাণ যায়। তাহলে এখানে এই যে দেখেন দুইটা রাজা আছে, দুইটা রাজা, এই দুইটা রাজাকে একত্রে বলা হয় বেতিহারকর্তা। দেখেন দুইটা রাজাই কি করতেছে? যুদ্ধ করতেছে। তাহলে যুদ্ধ নামক কাজটা দুইটা রাজাই কিন্তু করতেছে। একটা রাজা যুদ্ধ করতেছে, আরেকটা রাজা মার খাইতেছে, ব্যাপারটা এরকম না, দুইটা রাজাই যুদ্ধ করতেছে ছিলেন। না, সমধাতু যেটা আছে ওটা কর্ম, সমধাতুস কোনো কর্তা নাই, বেতিহার কর্তার অন্য কোনো নাম নাই, বেতিহার কর্তা বেতিহার কর্তাই। আচ্ছা, তাহলে এখানে রাজায় রাজায় যে দেখেন যদি কোশ্চেন হয়ে যায় রাজায় রাজায় কোন কর্তা, তাহলে উত্তর হবে বেতিহার কর্তা। যদি কোশ্চেন করা হয় রাজায় রাজায় কোন কারক, উত্তর হবে কর্তা কারক। যদি বলা হয় রাজায় রাজায় কোন কারকে কোন বিভক্তি, সেক্ষেত্রে আমরা উত্তর করব কর্তা কারকে সপ্তমী বিভক্তি, এই যে অন্তস্থ অ আছে, আর এটা হচ্ছে সপ্তমী বিভক্তির রূপ, তাহলে উত্তর হবে কর্তা কারকে সপ্তমী বিভক্তি। আরো একটা পরিচিত এক্সাম্পল আমরা দেই, যেটা আমরা অনেকে জানি। বাঘে মহিষে এক গাঁটে জল খায়, এখানে ক্রিয়াপদটা হলো খায়। কে খায়? এই যে দুইজন মানুষ, মানুষ না, দুইটা প্রাণী, একটা বাঘ আর একটা মহিষ। দেখেন এই দুইটা মিলেই জল খাওয়ার কাজটা করতেছে। তাহলে কর্তা এখানে দুইজন, দুইজনেই কাজ করতেছে কি করে? জল খায়। এজন্য বাঘে মহিষে কোন কর্তা? উত্তর বেতিহার কর্তা। বাঘে মহিষে কোন কারক? কর্তা কারক। কোন কারকে কোন বিভক্তি? এটাও কর্তা কারকে সপ্তমী বিভক্তি। কেন? কারণ এই যে শেষে দেখেন এ আছে, আর এ হচ্ছে সপ্তমী বিভক্তির রূপ, জন্য এটা সপ্তমী বিভক্তি। এ ছিল আমাদের চার প্রকার কর্তা। বাক্যের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুসারে চার প্রকার কর্তা আপনারা চিনলেন কিনা আমাকে একটু ইনফর্ম করবেন। আচ্ছা, এখন আরো বাক্যে আরো আমাদের বাংলা ভাষায় তিন প্রকার কর্তা আছে। এইটা শোনার পরে এখন যদি আমি আপনাকে কোশ্চেন করি, তাহলে আমাদের টোটাল বাংলা ভাষার কর্তা কয় ধরনের হতে পারে? উত্তর 7 ধরনের। তাহলে আমাদের বাংলা ভাষায় কয়টা কর্তা আছে? উত্তর 7টা কর্তা আছে। আরো 3টা কর্তা আমরা এখন পড়াবো, 4টা পড়াইছি, এই 3টা জেনে নেওয়ার চেষ্টা করুন। এই যে 3টা কর্তার কথা আমরা এখন বলবো, এগুলো হলো বাক্যের বৈচিত্র্য ও বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 প্রকার। বাক্যের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুসারে এটা 4 প্রকার পড়াই লাইছি। এখন যেটা পড়াবো এটা হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 প্রকার। অন্যভাবে বলা যায় বাক্যের বাচ্য এবং প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 প্রকার। তাহলে এখন যে কর্তাটা পড়াচ্ছি আমরা, এটা হচ্ছে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গির উপর ভিত্তি করে কর্তা 3 প্রকার। এই 3 প্রকার কর্তা, একটা হচ্ছে কর্ম বাচ্যের কর্তা, অন্যটি ভাব বাচ্যের কর্তা, 3 নাম্বারটা হলো কর্ম কর্তা বাচ্যের কর্তা, কর্ম কর্তা বাচ্যের কর্তা। আচ্ছা, এই যে 3 প্রকার কর্তার নাম আমরা লিখলাম, এগুলোকে আমরা বলছি, এগুলো হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তাকে 3 ভাগে ভাগ করা যায়, ওই 3 প্রকার কর্তা।
এই তিনটা কর্তার আগেই দেখেন একটা টপিকসের নাম উল্লেখ আছে। দেখেন, কর্ম বাচ্চের কর্তা, ভাব বাচ্চের কর্তা, কর্মকর্তা বাচ্চের কর্তা। তাহলে আমি এবার যদি আপনাদেরকে কোশ্চেন করি, বলুন তো এগুলো মূলত কিসের কর্তা? বাচ্চের কর্তা। তার মানে এখন এই কর্তাগুলো চিনতে হলে আপনাকে এই মুহূর্তে ইনস্ট্যান্ট আপনাকে বাচ্চ চিনতে হবে। যদি আপনি বাচ্চ না চিনেন তাহলে কিন্তু আপনি বাচ্চের কর্তা নির্ণয় করতে পারবেন না। তাহলে চলুন আমরা এখন এই মুহূর্তে বাচ্চ পড়ে নেয়ার চেষ্টা করি, ওখান থেকে আমরা কর্তাটা চিনে এখানে কাজে লাগায় দেওয়ার চেষ্টা করব। এই যে বাচ্চ, বাচ্চ কাকে বলে? বাচ্চ বাক্যের কোন অংশে আলোচিত হয়? অবশ্যই বাক্যতত্ত্বে। বাচ্চ কোন পদ? বিশেষ্য পদ। বাচ্চ কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। এই তিনটা কথা আমরা মনে রাখলাম, আর অবশ্যই বাক্যতত্ত্বে আলোচিত হয়। চলুন বাচ্চের সংজ্ঞা দেই। জি জি জি, এটা তো আপনাকে প্রথম দিনই বলছিলাম। এটা আপনাকে যেদিন ব্যাকরণ শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম ওদিনই বলেছিলাম। আচ্ছা, এখন দেখি বাক্যের সংজ্ঞাটা কি, বাচ্চের সংজ্ঞাটা কি। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। বাচ্চের সংজ্ঞাটা কি তাহলে? বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। অর্থাৎ একটা বাক্যকে আমরা কয়েকটা ভাবে প্রকাশ করতে পারি। এই যে বাক্যকে বিভিন্ন ভাবে প্রকাশ করার যে ভাব বা ধরন, এটার নামই মূলত বাচ্য। তাহলে বাচ্য কত প্রকার? উত্তর, 3 প্রকার। একটা কর্তাবাচ্য, একটা কর্মবাচ্য, একটা ভাববাচ্য। দেখুন, বাচ্য 3 প্রকার, একটা কর্তাবাচ্য, একটা কর্মবাচ্য, একটা ভাববাচ্য। হ্যাঁ, এখান থেকে একটা শর্ট কোশ্চেন অনেক সময় পরীক্ষার মধ্যেও এসে যায় যে কর্তা বাচ্চে কি প্রদান? কর্তা বাচ্চে কর্তা প্রদান, কর্ম বাচ্চে কর্ম প্রদান, ভাব বাচ্চে ক্রিয়া প্রদান। এই 3টা কথা মনে রাখুন, পরীক্ষার মধ্যে কোশ্চেন আসলে আনসার দিবেন। তবে এই 3টা কথা দিয়ে বাচ্চ চেনা সম্ভব না। যদি কোশ্চেন আসে যে ভাব বাচ্চে কি প্রদান, আপনি উত্তর দিবেন ক্রিয়া প্রদান, তবে এটা দিয়ে আপনি কখনো বাচ্চ চিনতে পারবেন না। আমরা বাচ্চের কোনো সংজ্ঞাই দেওয়ার চেষ্টা করব না, এক্সাম্পল দিব, এক্সাম্পল থেকে বাক্য শিখে ফেলার চেষ্টা করব। চলুন দেখি দেয়া যায় কিনা, বোঝা যায় কিনা। দেখুন, আমরা এখানে একটা বাক্যকেই 3টা ভাবে প্রকাশ করেছি। এই যে 3টা ভাবে আমরা প্রকাশ করলাম, এই 3টা ভাব যদি আপনি বুঝতে পারেন তাহলে বাচ্চের মোটামুটি 95% শেষ, আর 5% আছে, ওটা আমরা পরে দেখাবো, এখনই দেখাবো, এটা বুঝাই লই আগে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, একটু আমাকে খুব সুষ্ঠুভাবে চিন্তা করে বলেন তো, এই যে বাক্যটা আমরা লিখছি, এই বাক্যটা মূলত একটা বাক্যের সাধারণ স্ট্রাকচার, যার মধ্যে একটা কর্তা থাকবে, একটা কর্ম থাকবে এবং একটা ক্রিয়া থাকবে। কোনো যায় ঝামেলা কিচ্ছু নাই। এইরকম যদি কোনো বাক্য থাকে তাহলে নাচতে নাচতে উত্তর দিবেন ওটা হলো কর্তা বাচ্য। একটু খেয়াল করে দেখুন, আমি আরো এক্সাম্পল দেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, কর্তা বাচ্য।
আমি সকালবেলা ঘুম থেকে উঠে 1 প্লেট পান্তা ভাত খাই, কর্তা, এটা কর্তা বাচ্চ। আমি প্রতিদিন এক্সারসাইজ করি, কর্তা বাচ্চ। আমি প্রতিদিন নিয়ম করে গোসল করি, কর্তা বাচ্চ। মানে একটা সাধারণ বাক্য যেটা দ্বারা একজন মানুষের সাধারণ স্টেটমেন্ট বা বিবৃতি প্রকাশিত হয়, সেটাকে আমরা বলে থাকবো কর্তা বাচ্চ। এবং কথা হলো, সেই বাক্যটার মধ্যে অবশ্যই কর্তা থাকতে হবে। কর্তা না থাকলে কর্তা বাচ্চ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। বলুন, কর্তা বাচ্চটা কি বুঝছেন? একটা সরল বাক্যের মতো আর কি, একটা সরল বাক্যের মতো একটা সমাপিকা ক্রিয়া থাকবে, একজন কর্তা থাকবে, সেটাই হয়ে যাবে কর্তা বাচ্চ। আমি আবার প্রথমেই বলছিলাম, বাক্যের সাধারণ স্ট্রাকচার কর্তা কর্ম ক্রিয়া, এই টাইপের যত বাক্য আছে এগুলো সব কর্তা বাচ্চ। এই বাক্যটাকেই আমরা কর্মবাচ্য বানায় লাইছি। কিভাবে দেখুন, কর্মবাচ্য হয়ে যাওয়ার একটা সহজ কন্ডিশন, বাক্যের মধ্যে তৃতীয়া বিভক্তি থাকবে, বাক্যের মধ্যে তৃতীয়া বিভক্তি থাকবে। বাক্যের মধ্যে তৃতীয়া বিভক্তি থাকলে সেটা কর্মবাচ্য হয়ে যেতে পারে। আর একটা ছোট্ট কন্ডিশন লাগবে, এই কন্ডিশনটা দিই, তৃতীয়া বিভক্তি প্লাস কর্ম। এই যে একটা কম্বিনেশন, এটা যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেই বাক্যটা কর্মবাচ্যের বাক্য। কি থাকবে? তৃতীয়া বিভক্তি থাকবে, কর্ম থাকবে। তাহলে এবার দেখেন, রবীন্দ্রনাথ, এটা কর্তা, কর্তৃক তৃতীয়া বিভক্তি, গীতাঞ্জলি লিখিত হয়েছে। আমরা কোশ্চেন করতে পারি, রবীন্দ্রনাথ কর্তৃক কি লিখিত হয়েছে? উত্তর, গীতাঞ্জলি। এই যে দেখেন, কর্ম আছে, এই যে তৃতীয়া বিভক্তি আছে, সুতরাং এটা কর্মবাচ্য। ব্যাপারটা বুঝেছেন কি? কর্মবাচ্যের ব্যাপারটা বুঝছেন? আবার 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 বলছি, তৃতীয়া বিভক্তি থাকবে, পাশে কর্ম থাকবে, তাহলেই কর্মবাচ্য হয়ে যাবে। তৃতীয়া বিভক্তি নাই, কর্ম আছে, কর্মবাচ্য হবে না। কর্ম আছে, তৃতীয়া বিভক্তি নাই, তবুও কর্মবাচ্য হবে না। কেন? এই যে কর্ম আছে, তৃতীয়া বিভক্তি নাই, কর্মবাচ্য হয় নাই। নিচেরটার মধ্যে দেখেন, তৃতীয়া বিভক্তি আছে, রবীন্দ্রনাথ কর্তৃক লিখিত হয়েছে, কি লিখিত হয়েছে? কর্ম। এই যে কর্ম নাই, যখনই কর্ম নাই তখন তৃতীয়া বিভক্তি থাকা সত্ত্বেও এটা কর্মবাচ্য হয় নাই, এটা হয়ে গেছে ভাববাচ্য। তাহলে আমরা সহজ একটা সংজ্ঞা আবার যদি একটু অ্যানালাইসিস করি, বাক্যের সাধারণ স্ট্রাকচার থাকবে, এটা কর্তাবাচ্য। বাক্যের মধ্যে তৃতীয়া বিভক্তি এবং কর্ম থাকবে, এটা কর্মবাচ্য। বাক্যের মধ্যে কর্তা আছে, তৃতীয়া বিভক্তি আছে, ক্রিয়াও আছে, কিন্তু কর্ম নাই, ঠিক তখন এই বাক্য হয়ে যাবে বাপবাচ্য। তাহলে স্যার, বাপবাচ্য কি এটাই শেষ? না, বাপবাচ্যের আরো দুইটা কথা আপনাকে মনে রাখতে হবে, কর্মবাচ্য এবং কর্তাবাচ্য, এই দুইটা শেষ। আসুন বাপবাচ্যের বাকি দুইটা কথাও আমরা বলে দেই, কেননা আমরা এরপরে আর বাচ্য পড়াবো না, আজকেই বাচ্য শেষ। বাকি দুইটা বক্তব্য, দুইটা বাক্য আমরা লিখেছি, এই দুইটা বাক্য থেকে বাকি যে বাপবাচ্যের আরো দুইটা কথা মনে আছে, দুইটা কথা বাকি আছে, এই দুইটা কথা মনে রাখার চেষ্টা করব। বাপবাচ্যের একটা কন্ডিশন, তৃতীয়া বিভক্তি থাকবে, কর্ম থাকবে না, ক্রিয়া থাকবে, তাহলে এটা বাপবাচ্য। আরেকটা কন্ডিশন, তোমার যাওয়া হবে না। এই যে দেখুন, এই যাওয়া ক্রিয়াটা হলো অসমাপিকা ক্রিয়া। যদি আমরা এখানেই বাক্যটা ক্লোজ করে দিতাম যে তোমার যাওয়া, তাহলে বাক্যটা সম্পূর্ণ হতো না, তাহলে যাওয়া ক্রিয়াটা হতো অসমাপিকা ক্রিয়া। এরপরে আমরা বলছি যাওয়া হবে না, এখন বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। যখন সম্পূর্ণ হয়েছে তখন এই ক্রিয়াটাকে বলছি আমরা সমাপিকা ক্রিয়া। যাওয়া হবে না, এই টোটাল ক্রিয়াটাকে বলছি আমরা যৌগিক ক্রিয়া। কোনো বাক্যের মধ্যে যদি যৌগিক ক্রিয়া থাকে, ওই বাক্যটাকে যদি জানতে চাওয়া হয় এটা কোন বাচ্য, তাহলে আপনারা উত্তর দিবেন এটা বাপ বাচ্য।
তাহলে বাপ বাচ্চের আরেকটা কন্ডিশন, বাক্যের মধ্যে যৌগিক ক্রিয়া থাকলে সেটা বাপ বাচ্য। 2 নাম্বার বক্তব্যটা, ডিঙি টেনে বের করতে হবে। 43 BCS এর কোশ্চেন, 43 BCS এর কোশ্চেন, ডিঙি টেনে বের করতে হবে। একটু ভালো করে শুনেন, ডিঙি মানে নৌকা। যখন মানুষের শুকনা সিজন হয়, যখন আমাদের প্রকৃতি শুষ্ক হয়ে ওঠে, তখন নদী সমুদ্রে বা বিভিন্ন বিলে পানি থাকে না। এমন সময় কোথাও যদি একটু একটু পানি থাকে, তাহলে ওই পানির নিচে নেয়া এই ডিঙি বা নৌকা ডুবায়া রাখে। তো পানি যখন হয় তখন এটাকে আবার বের করা হয়। এখানে যে ব্যাপারটা দাঁড়াইলো, একজন আরেকজনকে বলতাছে যে ডিঙি টেনে বের করতে হবে। ডিঙিটা কিন্তু টেনে বের করা হয়নি, তার মানে কাজটা সম্পূর্ণ হয়ে যায়নি। কাজটা সম্পূর্ণ করার জন্য একজন আরেকজনকে অনুরোধ করবে, বলবে, অর্ডার করবে। যদি এই রকম কোনো সম্পর্ক থাকে, সেটাকে বলবো আমরা বাপ বাচ্য। যেমন আমরা যদি বলি যে উনি যে অপরাধ করেছে তাকে তার অপরাধের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এই যে কথাটা বললাম, তার মানে তাকে শাস্তিটা কিন্তু দেওয়া হয়নি, শাস্তিটা দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি। বাক্যের থিম যদি এরকম থাকে তাহলে সেটা হয়ে যাবে বাপ বাচ্য। এবার আপনারা বলুন তো, বাপ বাচ্য, কর্মবাচ্য, কর্তাবাচ্য, এই 3টা বাচ্য আপনারা এখন আসলে চিনবেন কিনা? চিনবেন? জি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ, এই যে যাওয়া অসমাপিকা ক্রিয়া এবং হবে না এটা সমাপিকা ক্রিয়া, তাহলে 2টা ক্রিয়া একত্রে হয়েছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া থাকার কারণেও এটা হয়ে যাবে বাপ বাচ্য। আচ্ছা, এবার দেখেন, আমরা এখানে যে কর্তাটা পাইছিলাম এটা হলো কর্মবাচ্যের কর্তা। তাহলে এই যে এটা হলো কর্মবাচ্য। দেখেন, কোশ্চেন করা হলো রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, এই বাক্যে রবীন্দ্রনাথ কোন কর্তা? তখন আমরা উত্তর দিব এটা অবশ্যই কর্মবাচ্যের কর্তা। যদি কোশ্চেন করা হয় রবীন্দ্রনাথ কোন কারক, উত্তর হবে কর্তা কারক। রবীন্দ্রনাথ কোন কারকে কোন বিভক্তি? কর্তা কারকে শূন্য বিভক্তি। এবার বলেন তো, কর্মবাচ্যের কর্তা, কর্মবাচ্যের কর্তার কারক, কর্মবাচ্যের কর্তার কারকের বিভক্তি, এই 3টা বুঝলেন কিনা? আচ্ছা, এখানে যদি আমরা আরো এক্সাম্পল দেই, দেখুন আমরা বললাম এই যে একটা বাক্য লিখছি, এবার আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো এই বাক্যটা কোন বাচ্য? বলেন এই বাক্যটা কোন বাচ্য? হ্যাঁ, কেন? কারণ এই যে দেখেন তৃতীয়া বিভক্তি আছে, এই যে কর্ম আছে, পাশেই কর্ম আছে, আর এই ধৃত কথার অর্থ ধরা, তাহলে পুলিশ কর্তৃক চোর ধরা হয়েছে। তৃতীয়া বিভক্তি আছে, কর্ম আছে, সুতরাং এটা কর্মবাচ্য। তাহলে এই কর্মবাচ্যের কর্তাটাকে পুলিশ। তাহলে কোশ্চেন যদি হয় পুলিশ এখানে কোন কর্তা, তাহলে আমরা উত্তর দিয়ে দেব কর্মবাচ্যের কর্তা। পুলিশ কোন কারক? কর্তা কারক। পুলিশ কোন কারকে কোন বিভক্তি? কর্তা কারকে শূন্য বিভক্তি। আমরা বললাম ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। ফেরদৌসী কোন কর্তা? কর্মবাচ্যের কর্তা। কোন কারক? কর্তা কারক। কোন কারকে কোন বিভক্তি? কর্তা কারকে শূন্য বিভক্তি। এই যেরকম বাচ্চাটা যখন চিনতে পারবেন, ঠিক তখন এই কর্তাটাও চিনতে পারবেন, কারকও নির্ণয় করতে পারবেন। তাহলে কর্মকার বাচ্চের কর্তা আমরা পড়ে ফেললাম। এবার আসুন, আমরা বললাম ভাব বাচ্চের কর্তা। তাহলে পরের বাক্যটা দেখুন, রবীন্দ্রনাথ কর্তৃক লিখিত হয়েছে। কি লিখিত হয়েছে আমরা জানি না,
এই জন্য এটা ভাব বাচ্য। তৃতীয়া বিভক্তি আছে, কর্ম নাই, ভাব বাচ্য। তাহলে এই রবীন্দ্রনাথটা কিন্তু এখানে ভাব বাচ্যের কর্তা। তাহলে একই রবীন্দ্রনাথ একবার হয়ে গেল কর্মবাচ্যের কর্তা, আরেকবার হয়ে গেল ভাব বাচ্যের কর্তা। কেন? বাচ্য পরিবর্তন হওয়ার কারণে কর্তার পরিবর্তন হয়ে গেল। তাহলে রবীন্দ্রনাথ কোন কর্তা? ভাব বাচ্যের কর্তা। কোন কারক? কর্তা কারক। কোন কারকে কোন বিভক্তি? কর্তা কারকে শূন্য বিভক্তি। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা এরকম হয় যে তোমার যাওয়া হবে না, এই বাক্যে তোমার কোন কর্তা? ভাব বাচ্যের কর্তা। কোন কারক? কর্তা কারকে শূন্য বিভক্তি। কোন কারক? কর্তা কারক। কর্তা কারক কোন কারকে কোন বিভক্তি? কর্তা কারকে শূন্য বিভক্তি। এটা হলো ভাব বাচ্যের কর্তা। তাহলে বলুন, ভাব বাচ্যের কর্তা চিনছেন? আচ্ছা, এবার দেখুন কর্ম, কর্তা, বাচ্যের কর্তা, এটা একটু জটিল। এই জটিলটা আমরা এখন সহজ করার চেষ্টা করি। ধরেন এই যে এখানে একটা কি মহা ঝামেলা ঘটবো। আমরা এই বাচ্চটাকে কেবলই কিন্তু পড়াইছি। এটা কি বাচ্চ? ভাব বাচ্চ। এটা কি বাচ্চ? বলেন, এটা কি বাচ্চ? ভাব বাচ্চ। এই ভাব বাচ্চের এই যে এখানে একটা কথা আছে ডিঙি। কোশ্চেন করা হলো ডিঙি টেনে বের করতে হবে। এই বাক্যে ডিঙি কোন কারকে কোন বিভক্তি? এই যে কোশ্চেনটা করলো আর আপনি বিপদে পড়ে যাবেন। কেন? কারণ ওই যে আপনি শিখছেন কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তরে কর্ম পাওয়া যায়। তাই আপনি এখন কর্ম কোশ্চেন করবেন, কি টেনে বের করতে হবে? উত্তর হলো ডিঙি। যখন ডিঙি টেনে বের করতে হবে ঠিক তখন আপনি ধরে নেবেন এটা কর্মকারক। কিন্তু খেয়াল করে দেখেন এখানে এই ডিঙিটা কর্ম, ডিঙিটাই কর্তা। এই বাক্যটার মধ্যে এইটাই কর্ম, এটাই কর্তা। এই বাক্যে তিনি কর্মকর্তা দুইটারই ভূমিকা পালন করেছেন। আর দুইটারই ভূমিকা পালন করলে যেটা হয়, এই যেখানে বলা আছে কর্ম কর্তা বাচ্চের কর্তা। কর্ম না, কিন্তু বলা হয়েছে কর্ম কর্তা বাচ্চের কর্তা। তাহলে এখানে ডিঙিটা হলো কর্তা। যেহেতু ডিঙিটা কর্তা সুতরাং এটা হবে কর্তা কারক। কর্তা কারকে শূন্য বিভক্তি। কখনোই কর্ম কারকে শূন্য বিভক্তি হওয়ার সম্ভাবনা নাই। 10% মানুষ এটা আনসার করবে কর্মকারকে শূন্য বিভক্তি, এবং সবাই 1 নাম্বার থেকে বঞ্চিত হবে। কেন? কারণটা হলো এটা বাচ্চের কর্ম, ঠিক আছে। আমরা কি দিয়ে কোশ্চেন করলে কর্ম পাই তাও ঠিক আছে, কিন্তু এই বাক্যটার কর্তা নাই। যখন বাক্যটার কর্তা নাই তখন এই কর্মটাই কর্তার মতো আচরণ করছে। আর যদি কোনো বাক্যের কর্ম কর্তার মতো আচরণ করে সেটাকে বলা হয় কর্ম কর্তা বাচ্যের কর্তা। যেহেতু এটা কর্তা সুতরাং এটা কর্তা কারক। আরো এক্সাম্পল দেই, চলুন। বাঁশি বাজে মধুর লগনে। লগনে মানে সময়ে, মধুর মানে এখানে ভালো বোঝানো হয়েছে। বাঁশি বাজে মধুর লগনে কথাটার অর্থ বাঁশি বাজে ভালো সময়ে। এই যে বাঁশির নিচে আন্ডারলাইন দেয়া বলছে বাঁশি কোন কারক। তখন আমরা ওই যে কোশ্চেন করতে পারি কি বাজে মধুর লগনে বাঁশি। তখন আমরা একে কর্ম আনসার দিয়ে করে ফেলবো যে কর্মকারকের শূন্য বিভক্তি। যারাই কর্মকারকের শূন্য বিভক্তি আনসার করবেন তারাই 1 নাম্বার থেকে বঞ্চিত হবেন। দেখে নেই কেন। বাঁশি বাজে মধুর লগনে বাক্যটা দ্বারা বাঁশি নিজে নিজেই বাজে না, বাঁশিকে কেউ বাজাচ্ছে। যিনি বাঁশিকে বাজাচ্ছেন তিনি এখানে নাই, উজ্জ রয়েছেন। তাই এখানে এই বাঁশিটাই কর্ম, বাঁশিটাই কর্তা। এজন্য বাঁশিটাকে বলা হয়েছে কর্ম কর্তা বাচ্চের কর্তা। সুতরাং এটা কর্তা কারকের শূন্য বিভক্তি। খুশিতে আত্মহারা হইয়া কর্মকারক মার্ক করলে 1 নাম্বার থেকে বঞ্চিত হবেন। বলেন তো ব্যাপারটা কি বুঝছেন?
যদি বুঝেন তাহলে এরকম আরো এক্সাম্পল আছে, আমরা আরো দুইটা এক্সাম্পল দিব, দেখেন একটু দেখে নেই। আমরা বললাম মসজিদে, মসজিদে আজান হচ্ছে, আজান হচ্ছে। আমরা বললাম মন্দিরেতে, মন্দিরেতে ঘন্টা বাজে, ঘন্টা বাজে। এই যে দেখুন এখানে দুইটা বক্তব্য আছে। মসজিদে আজান হচ্ছে, আজান কোন কারক? তাহলে আমরা কোশ্চেন করতে পারি মসজিদে কি হচ্ছে? আজান। কর্মকারক? না। উত্তর কর্মকারক না। মন্দিরেতে ঘন্টা বাজে, ঘন্টা কোন কারক? কোশ্চেন করবেন কি বাজে? ঘন্টা বাজে। ঘন্টা কর্মকারক? না। উত্তর দেওয়া যাবে না। কেন? ঘন্টা একা একাই বাজে না, ঘন্টা কেউ বাজাচ্ছে, যে বাজাচ্ছে উনি এখানে উজ্জ্বল, সুতরাং এখানে কর্মটাই কর্তার মতো আচরণ করতেছে, তাই এটা কর্মকর্তা বাচ্চের কর্তা, আর ঘন্টাটা হবে কর্তা কারকে শূন্য বিভক্তি, আজানটাও হবে কর্তা কারকে শূন্য বিভক্তি, কর্ম হওয়ার সম্ভাবনা নাই। তাহলে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে উত্তরে কর্ম আনসার করতে পারবেন না, বা কে বা কারা দিয়ে কোশ্চেন করলে যে খালি সব সময় কর্তা খুঁজে পাবেন না, এটা আজকে দেখায় দেওয়ার চেষ্টা করলাম। এবং কর্মকারকে যাইও আমরা দেখাবো, সম্প্রদান কারকে যাইও দেখাবো। এতদিন যারা এই যে এভাবে 1 মিনিটে 1.5 মিনিটে এক কথায় কারক শিখায়, তারা আসলে এই যেরকম কারক আমাদেরকে শিখাইছে, যার কারণে আমরা এখনো বাংলা পইড়াও কারক নির্ণয় করবার পারি না। আচ্ছা বলুন, এই যে হলো 7 প্রকার কর্তাকারক, 7 প্রকার কর্তাকারক আমি আপনাদেরকে পড়াইলাম, এবং এই কর্তাকারক পড়াইবার যাই আপনারে আমি বাচ্চ পড়াইলাম। বাচ্চ পড়াইলাম না, বাচ্চ ও টুই আয়া পড়ছে। কথা বুঝছেন? তাহলে আগামী ক্লাস থেকে আমরা কারকের বাকি অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই রেখে দিলাম, নাকি আরো করবেন? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা কর্মকারক থেকে শুরু করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী লাইভ সেশনে। আল্লাহ হাফিজ।